তোমাদের কাছে অনেক দিন পরে আবার আমি একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। শর্টস ভিডিও বানাই, কিন্তু ব্লগ বানাতে গেলে অনেকটা সময় লাগে এডিটারে করতে। সময়ের বড় অভাব, নীলের পেছনে আমাকে অনেকটা সময় দিতে হয়, তাই আর ব্লগ বানানো হয় না। তো আমি এসেছি এখন কলকাতা এয়ারপোর্টে। এখান থেকে আমরা যাব নীলের পাপার কাছে গোয়াতে। আমাদেরকে ছাড়তে এসেছে কেকা, মেজদি, আমার শাশুড়ি মা আর বাবা। তো সবাই আমাকে আর নীলকে বাইরে থেকেই টাটা করে দিয়েছে। এবার আমরা ভেতরে ঢুকে প্লেনে ওঠার জন্য যে সমস্ত প্রসেসিং থাকে সেইগুলো কমপ্লিট করে আমরা এখন বসেছি আমাদের গেটের সামনে। আমাদের গেট নাম্বার ছিল 23। তো আমরা সেই 23 নম্বর গেটের সামনেই এসে বসেছি। আর নীল তো প্রথমবার প্লেন দেখেছে এত কাছ থেকে, খুব এক্সাইটেড, মানে খুব এটা দেখছে ওটা দেখছে। কিন্তু তারই মাঝখানে প্লেনগুলো যখন উঠছে নামছে, ও তো সেটা দেখছেই, তারই মাঝখানে দুষ্টুমিটাও কিন্তু করা বন্ধ করছে না। যাই হোক, ও তো বাড়িতে খেয়ে এসেছিলো একটুখানি ভাত, তারপরে অনেকটা সময় কেটে গেছে। তো এয়ারপোর্টে তো তোমরা সবাই কম বেশি জানো যে এখানে খাবারের অর্থমূল্য কতটা বেশি। মানে একটা ওয়াও মোমো আমি দাম জিজ্ঞাসা করলাম, সেটা বললো 350 টাকা। সেই জন্য এয়ারপোর্টের অভিজ্ঞতা যেহেতু আমার আগে থেকেই আছে যে এখানের খাবার দাবারের দাম কেমন, সেই জন্য আমি আগে থেকেই ওর জন্য কাপ নুডলস আর বাড়ি থেকে গরম জল করে নিয়ে এসেছিলাম। তো একটা কাপ নুডলস এখন এখানেই দিয়ে দিই, আর একটা কাপ নুডলস রেখে দিয়েছি ওকে প্লেনে দেব বলে। ও সেটাই এখন খাচ্ছে, আর আমি আশেপাশে কি আছে সেগুলো একটু ঘুরে ঘুরে দেখব বলে উঠে চলে গেছি। তো ওকে তো বেশি ওইদিকে নিয়ে যাওয়া যাচ্ছে না, এত দোকানপাট আছে যে প্রচণ্ড বায়না করছে। ওর খাওয়া হয়ে যাওয়ার পরে খুব বোর হয়ে যাচ্ছিল, কেননা বেশ অনেকক্ষণ ওকে বসে থাকতে হচ্ছিলো। তো ঘুরে ঘুরে ওকে খেলার দোকানগুলো বাদ দিয়ে আর যে সমস্ত দোকান আছে সেইগুলো ঘুরে ঘুরে ওকে দেখাচ্ছিলাম। তো দেখাতে দেখাতে আমরা কি করলাম, একটা বুটিকের কাছে চলে আসলাম। বুটিকটা বেশ খুব সুন্দর, আর বুটিকটার জিনিসগুলোও কালেকশান এত সুন্দর। আর বুটিকটার পুরো গায়ে এই যে কি সুন্দর করে সমস্ত ডিজাইন করে করে এইগুলো বসানো রয়েছে, দেখতে খুব খুব সুন্দর লাগছিল। তো যেই আসছে সেই কিন্তু এখানে সেলফি তুলতে কিন্তু ছাড়ছে না। তো আমরাও বা আর ছাড়ি কেন, আমি আর নীল দুজনে মিলে লেগেছি সেলফি তুলতে। আর এখানে লাইটও এত সুন্দর সুন্দর দেয়া আছে, আর লাইটের জন্য সেলফিটা উঠছেও খুব ভালো। আর একটা মনের মধ্যে টেনশানও আছে, যেহেতু আমি একা একা অনেকবার ফ্লাইটে যাতায়াত করেছি, কিন্তু নীলকে নিয়ে এই প্রথম। তো এবার ঠিকঠাক করে ওকে নিয়ে যাওয়ার একটা দায়িত্বও নিজের মধ্যে আছে, মনের মধ্যে একটা সেই ভয়ও কাজ করছে। তো সেই জন্য আমরা 23 নম্বর গেটের থেকে কিন্তু একদমই সরছে না। আর দেখতে দেখতে সময়ও চলে এসেছে, আমরা প্লেনের মধ্যে উঠে পড়েছি। আর এবার প্লেন ছেড়েও দেবে। প্লেনটা ছিল অনেকটা লেটে, আমাদের প্লেনের টাইম ছিল 6:30, কিন্তু প্লেনটা 1 ঘন্টা লেট, মানে 7:30টায় আমাদের প্লেনটা ছাড়বে। আর প্লেনের মধ্যে আমরা উঠে বসে পড়েছি। এখানে তোমাদেরকে তাহলে একটা কথা বলে, নীল যখন সেই নলের মধ্যে থেকে হেঁটে হেঁটে আসছিলো প্লেনের মধ্যে উঠবে বলে, তো নীল আমাকে বলছে, দেখো মা, আমি স্বপ্ন দেখছি না সত্যিই বলো তো আমি প্লেনে উঠছি। তখন তো আমি তো খুবই হাসছিলাম যে কেন তুমি স্বপ্ন দেখবে, তুমি সত্যিই প্লেনের মধ্যে উঠছো বলে। এবার প্লেনটা যত না ছাড়ছে, এবার ওয়েদারটাও খুব খারাপ ছিল, তো বারবার ওনারা বলছিলেন যে নিজের সিট বেল্টটা যেন শক্ত করে আমরা পরে নিই। আর সেই জন্যই হয়তো প্লেনটা চালাতে অনেকটা সময় লাগছিল, অনেকটা সময় আমাদেরকে প্লেনের মধ্যেই বসিয়ে রেখেছিল। আর ধীরে ধীরে যত প্লেনটা ছাড়ছে না, আমরা সবাই মিলে বসে আছি, নীল তো অধৈর্য হয়ে পড়ছে যে কখন ছাড়বে। ওর ইচ্ছা ছিল মেঘ দেখার, কিন্তু মেঘ আর দেখা হয়নি, কেননা অনেকটা অন্ধকার হয়ে গেছিলো, আর বাইরে তো অন্ধকার, যার জন্য মেঘগুলো ও দেখতে পাচ্ছিল না। তো প্লেনটা ছেড়ে দিয়েছে। তো ছেড়ে দেওয়ার পরে আমি একটা ছোট্ট করে ভিডিও বানিয়েছিলাম, তোমরাই দেখো নিচের ঘর বাড়িগুলো কলকাতার শহরে কেমন দেখতে লেগেছে। আর এটা হচ্ছে যে হুগলি নদী,
আর তার পাশে এই যে ছোটো ছোটো ঘরবাড়ি, যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো বেশ অনেকটা, তাই লাইটগুলো খুব সুন্দর লাগছিল ওপর থেকে দেখতে। আমাদের সাথে অনেকগুলো ছোট ছোট বাচ্চা প্লেনে উঠেছিল। তো প্লেনে ওঠার পর থেকে এই বাচ্চাগুলো এত কান্নাকাটি করছিল যে তাদেরকে নিয়ে তাদের মায়েরা এদিক ওদিক ঘোরাঘুরি করছে। আর দেখতে দেখতে আমরা প্লেন থেকে নেমেও পড়েছি। আর প্লেন থেকে নামার পরে আমরা ওখানেই বাস ছিল, আমরা প্লেন থেকে নেমে সোজা বাসে উঠে পড়েছি। আর বাসে উঠে অনেকটাই আমাদেরকে আসতে হলো, কেননা প্লেনটা অনেকটা এয়ারপোর্টের মাঝখানে নামিয়ে দিয়েছিল। সেখান থেকে বাসে করে আমাদেরকে একদম আমাদের গেটে নামিয়ে দেওয়া হয়েছিল। আর প্লেন থেকে প্লেনটা নিচে ল্যান্ড হওয়ার সাথে সাথেই পাপা আমাকে জিজ্ঞেস করছে আমি এবার পাপাকে দেখতে পাবো তো? আমি বলি পাপা তো ভেতরে ঢুকতে পারবে না, আর পাপা বাইরে তোমার জন্য ওয়েট করছে, তুমি চলো বাসে উঠে পড়ো, বাস থেকেই উঠলেই তুমি এবার পাপাকে দেখতে পাবে। তো বাস থেকে নামার পরেই আমি পাপাকে বলছি তুই একটু দাঁড়িয়ে পড়, তোকে একটা ফটো তুলে দিই বলে। সাধারণত নীলকে ফটো তোলার কথা বললে ও তুলতে চায় না, কিন্তু যেহেতু প্লেনের সামনে দাঁড়াতে হবে ও ছুটতে দৌড়ে গিয়ে একদম প্লেনের সামনে দাঁড়িয়ে পড়লো। আমি একটা ফটো তুলে দিলাম। আমরা বাসের মধ্যে উঠে পড়েছি। একটা প্লেনের জন্য একটা বাস থাকে, অথবা একটা প্লেনে তো অনেক লোকজনই থাকে, সেই জন্য আমাদের বসার আর জায়গা হচ্ছিল না, আমরা দাঁড়িয়ে পড়েছিলাম। আর নীলকে এই রেলিংটা ধরে দাঁড়াতে বলেছি, কিন্তু ও তো সোজাভাবে ওতে দাঁড়ানোর জন্য নয়, ও একদম লাফিয়ে ওর উপরে উঠে পড়েছে। আমি বলছি তাহলে তুই দাঁড়িয়ে থাকিস না, বাসটা যখন চালাবে তুই পড়ে যাবি। আর বলতে ও ওটার মধ্যে উঠে বসে পড়েছিল। তারপরে আমরা বাইরে দিকে যখন তাকাচ্ছিলাম দেখে মনে হচ্ছিল যেন গোয়া, তো সত্যিই এটা গোয়া, মানে এয়ারপোর্টটা এত সুন্দর করে বানানো হয়েছে। চারধারে পুরো একদম গোয়ার মতো করেই, গোয়ার ওয়েদারের মতো করেই এয়ারপোর্টটা বানানো। আর এর মধ্যে লেখাও আছে ফিল গোয়া। এখনও পর্যন্ত সবাই নামছে, দেখো পুরো বাসটাই ভর্তি হয়ে গেছে। আমি এই দিকটা তোমাদেরকে দেখাই, এই দিকটা পুরোটা এখনও কিছু মানুষজন লাস্টে আসছে। সবাই আসা হয়ে গেলে তারপর আমাদের গাড়িটা ছাড়বে। দেখেন हेलो बोलो अंकिल के मजा आया? मजा आया। पापा से मिलने চলো নীলের সাথে তো নীলের পাপার দেখা হয়ে গেছে, ওদের এখন জমানোর কথা অনেকক্ষণ ধরে চলবে, পুরো গাড়িতে বসে বসে ও পাপা আর ছেলের গল্প চলবে। আমি আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি।